रहमान रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো ডাস্টবিন শফিক আওয়ামী লীগকে নিয়ে একটি কটূক্তি করেছে। মিডিয়াকে বলেছে আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব কাপুরুষ এবং ভারত আমেরিকা সর্বশেষ পরিস্থিতি নিয়ে। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে, 2 দিন আগে আমি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনের সাহসিকতার কথা বলেছিলাম। যে তিনি বলেছেন একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে যার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে তার ছবি আমি নামাতে পারি না। তার এই কথার অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এটাই ইনুস ম্যাজিক। দুই দিন আগে ডাস্টবিন শফিক সংবাদ সম্মেলনে অনেক কথার মধ্যে বলেছে আওয়ামী লীগ কাপুরুষ, আওয়ামী লীগের নেতৃত্ব কাপুরুষ। আমি ওর কথায় এখন আর খুব একটা পাত্তা দেই না, এলো একটা সাইকোপ্যাথ। কিন্তু কেন আমি এই কথাটা আজকে সামনে আনলাম, এই ডাস্টবিন শফিকের এই মন্তব্য জের ধরে বেশ কয়েকজন সাংবাদিক ইউটিউবে তারাও আওয়ামী লীগের নিয়ে নানা রকমের কথা বলেছে। তারা বলেছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ অপরাধী, সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে। আপনারা জানেন মতিউর রহমান নিজামী, মুজাহিদি, কাদের মোল্লা, এদের সবার ছবি টাঙিয়ে শিবির, ছাত্র শিবির একটি অনুষ্ঠান করতেছিল 5 তারিখে। সেখানে বামপন্থী কিছু ছাত্র সেটার সাথে প্রতিবাদ করেছে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে সেটা সরিয়ে ফেলেছে। এখন ওই সাংবাদিকরা বেসিক্যালি তারা বিএনপি পন্থী। এখন তাদের ইউটিউবের কাটতি বাড়ানোর জন্য আওয়ামী লীগের কিছু কিছু পক্ষে কথা বলে, ইউনূসের বিপক্ষে কথা বলে। যেটা যখন যেটা বলে তাদের কাটতি বাড়বে, ভিউ বাড়বে, সেই সব চিন্তার প্রেক্ষিতে তারা করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা বুঝাতে চায় তারা এখন আওয়ামী লীগের সপক্ষে। তো আমাদের বিপদটা হচ্ছে এখানে যে বেশ কিছু লোক মিডিয়াতে যারা দীর্ঘদিন পর্যন্ত বা জন্মগতভাবে আওয়ামী লীগের বিরোধিতা করে আসছে, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আর মাঝখানে এমন একটা কথা ঢুকিয়ে দিবে তাতে এই আমাদের সমর্থকরা, কর্মীরা, তাদের তো একটা বিরাট অংশ না বুঝে সেই কোটা আন্দোলনে জড়িত হয়েছিল। বারবার বলা সত্ত্বেও যেটার ভিতরে ষড়যন্ত্র আছে, এটার ভিতরে মূল উদ্দেশ্য হলো সরকার উৎখাতের, তারপরেও তারা সে আন্দোলনে শরিক হয়েছিল। তো তারা তো এখনো আছে আমাদের সেই কর্মী সমর্থকরা। তারা তো আবারও না বুঝে একই ভুল করবে। এইভাবেই
95টা আওয়ামী লীগের পক্ষে বলে, 5টা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এমনভাবে বলে যেটা বিশ্বাসযোগ্য হয়ে যায়। যাই হোক, এখন তারা যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ কেন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ করতেছে না, তাদেরকে কেন পিটায় না, তাদেরকে কেন উৎখাত করে না রাস্তা থেকে। দেখেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, ক্ষমতায় থাকে না, তখন মুক্তিযুদ্ধ নির্বাসনে চলে যায়। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়, জয় বাংলা নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগকে স্বাধীনতার চক্রান্তকারী বানানো হয়। কোন স্বাধীনতা? 47-এর স্বাধীনতা বা পাকিস্তানি ভাবধারার। তো এখন আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন যখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, তখন যখন আওয়ামী লীগ জয় বাংলা বলে, তখন যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা বলে, তখন এরাই আবার বলে আওয়ামী লীগ এটাকে দলীয়করণ করা হয়েছে করছে। আজকে আওয়ামী লীগ নাই, মুক্তিযুদ্ধের নাম নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগ নাই, সবকিছুই নিষিদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা সব নিষিদ্ধ। কিন্তু এরা বলে না কোথায় সেই বিএনপি, যারা মুক্তিযুদ্ধের বীরুত্তমের দল, যারা নিজেদেরকে বেশি মুক্তিযোদ্ধা বলে দাবি করে, তারা তো এখন জয় বাংলা বলে না, তারা তো এখন মুক্তিযুদ্ধের কথা বলে না। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে তাদেরকে তারা প্রতিরোধ করে না। ছাত্রদল কেন সেদিন ওদেরকে বাধা দিল না, ওদেরকে প্রতিরোধ করলো না? একটা বিবৃতি দিয়ে শেষ। পরে তো ইউনিভার্সিটিতে রাত্রে মারামারিও হয়েছে, পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এগুলি ব্যবহার করেছে। ছাত্রদল তো নামে নাই, তারা তো শুধু জামাত শিবিরকে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। এখন তো আওয়ামী লীগ যদি কাপুরুষ হতো, আওয়ামী লীগের নেতৃত্ব যদি কাপুরুষ হতো, তাহলে এদেশে 52 হয় না, এদেশে 62 হয় না, এদেশে 66 হয় না, এদেশে 69 হয় না, এদেশে 71 হয় না, এমনকি 90ও হয় না। এখন আওয়ামী লীগ রাস্তায় নামলে ওই মুক্তিযুদ্ধের দাবিদার বিএনপি আওয়ামী লীগকে অত্যাচার নির্যাতন করে, আওয়ামী লীগকে বাধা দেয়, ধরে পুলিশে দেয়। কোথায় আওয়ামী লীগের সমর্থক আছে খুঁজে বের করে পুলিশ নিয়ে যায়, অথবা পুলিশ থানায় দেয় বিএনপি। তো বলার সময় সবাই বলতে পারে, আওয়ামী লীগকে গালি দেওয়ার সময়, আওয়ামী লীগের দুইটা মন্দ কথা বলার সময় সবাই এক কদম বেশি হাঁটে। কোন পরিস্থিতিতে আওয়ামী লীগকে দায়ী করা হয়? আর ডাস্টবিন শফিকের কথা বলে লাভ কি? ও তো একটা সাইকোপ্যাথ। যাই হোক, এই বিষয়টা বলা। আর একটি বিষয় হচ্ছে, উপমহাদেশের রাজনীতি, বিশেষ করে বাংলাদেশ রাজনীতি কঠিন একটা সমীকরণে পৌঁছছে। আমেরিকা এখানে নোংরা একটা খেলা খেলতেছে। ভারতের সাথে বন্ধুত্বের ছদ্মবেশে আজকে সাপের মতো তাকে দংশন করেছে। আমি আজকে আমার একটা ফেসবুকে বলেছি, পোস্টে বলেছি, আমরা পড়েছি চিটারের পাল্লায়, আর বিশ্ব পড়েছে পাগলের পাল্লায়। এই পাগল এখন নতুন করে আরো 25% ট্যাক্স ইন্ডিয়ার উপরে ইম্পোজ করেছে। আজকে নরেন্দ্র মোদী গতকালকে স্পষ্ট করে বলে দিয়েছে,
ইন্ডিয়া উইল নেভার বো ডাউন। আমি আগেই বলেছি, কালকেও বলেছি যে ইন্ডিয়া কখনোই কোনো বিশ্ব শক্তির কাছে তার জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেন, এই রেকর্ড নেই এবং এখনো করবে না, সে যাই হোক। কিন্তু এর প্রেক্ষিতে জিওপলিটিক্সের যেই চক্রটা বাংলাদেশ কেন্দ্রিক, বে অফ বেঙ্গল কেন্দ্রিক, ইন্দো প্যাসিফিক কেন্দ্রিক কাজ করছে দীর্ঘদিন পর্যন্ত, তাদের একটা ড্রিম আছে, এইটা এখন একটা মুখোমুখি পর্যায়ে চলে যেতে পারে, বিশেষ করে বাংলাদেশে। আগামী 29শে আগস্ট চায়না, চীনে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী বৈঠকে বসছে। ট্রাম্পের এই পাগলামির জন্য সারা বিশ্বের পরিস্থিতিটা একটা রিশাফল হয়ে যাবে, সেটা সেও বুঝতেছে। আমি নিশ্চিত সে এখান থেকে শিফট করবে, কারণ এখন দেখতেছে বিপদে পড়তেছে। এখন ওইদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্যে প্রথমে 50 দিন রাশিয়াকে আলটিমেটাম দিয়েছে, তারপরে হঠাৎ করে সেটা 10 দিনে নামিয়ে এনেছে, যার মেয়াদ শেষ হবে আগামীকালকে। যে 8 তারিখের মধ্যে, মানে 10 দিন সবাই 8 তারিখে শেষ হবে। 8 তারিখের মধ্যে যদি রাশিয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর স্যাংশন দিবে। তো রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার আর কিছু বাকি নেই। 18,000 স্যাংশন অলরেডি তার উপরে দেওয়া আছে, 18,000। তো আর কিছু বাকি নেই। আবার ট্রাম্পই এবার তার যেদিন ঘোষণা দিয়েছে তার একদিন পরেই এবার সাংবাদিকদেরকে বলেছে যে স্যাংশন আমি দেব, কিন্তু স্যাংশনে আদৌ কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। রাশিয়া নাকি এখন স্যাংশন প্রুভ হয়ে গেছে। সো তারা জানে এসব স্যাংশনের ভয় দেখিয়ে পুতিনকে কিছুই করতে পারবে না। পুতিন তার মতো হেঁটে চলছে, সে এবং বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তার টার্মসটা কি, তার টার্মস হচ্ছে যেই 4টা প্রদেশ, ইউক্রেনের প্রদেশ বেশিরভাগ অংশ ইতিমধ্যে দখল করা শেষ, বাকি অংশ সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে পুরোপুরি দখল হয়ে যাবে। এই 4টা প্রদেশ, খেরসন, জাপোরিজিয়া, ডনেক্স, লুহান্স্ক, এই 4 প্রদেশকে, এই 4 প্রদেশে অলরেডি গণভোট হয়ে গেছে। গণভোটে 90%-এরও বেশি স্থানীয় জনগণ রাশিয়ার সাথে একত্রিত হওয়ার জন্য পক্ষে ভোট দিয়েছে। এটা সেই 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে বা অপারেশন শুরু হয়েছে। নভেম্বরের সম্ভবত 20 তারিখে এই গণভোট হয়েছে এবং কনস্টিটিউশনালি এটাকে অ্যানেক্ট করা হয়েছে রাশিয়ার সাথে। এখন রাশিয়ার সাংবিধানিকভাবে এই অঞ্চল রাশিয়ার। সো এটা পৃথিবীতে এমন কোনো শক্তি নাই এটা রাশিয়ার থেকে আর কেউ কোনোদিন নিতে পারবে। সো প্রথম হলো যে এগুলোকে মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে ন্যাটোতে কোনোদিন ইউক্রেন, যেটা নিয়ে মূল যুদ্ধ এই ঝামেলাটা শুরু হয়েছে, ন্যাটোতে কোনোদিন ইউক্রেন যাবে না, যোগ দিতে পারবে না। তৃতীয় হচ্ছে
একটা সিম্বলিক প্রতীকী সামরিক বাহিনী থাকবে, যা কখনোই রাশিয়ার জন্য এমন পর্যায়ে থাকবে না যা রাশিয়ার জন্য হুমকি হতে পারে, রাশিয়ার কোন অঞ্চলের জন্য হুমকি হতে পারে। সো এই তিনটা দাবি তাকে মানতে হবে। তারপরে যে সিজফায়ার, তা না হলে প্রতিদিনই রাশিয়ান ফোর্স একদম সেই সুমি প্রভিন্স থেকে শুরু করে খেরসন পর্যন্ত পুরা 1100 কিলোমিটার জায়গা তারা প্রতিদিন আগাচ্ছে, এবং যতদিন না পর্যন্ত যুদ্ধবিরতি না হবে ততদিন তারা আগাতেই থাকবে। এটা এমনও হতে পারে যে পুরা ইউক্রেন একটা সময় দখলে চলে যাবে। রাশিয়া যদি ডেসপারেট হয় যে তার সোলজারের প্রতি কেয়ার না করে, যা মরে মরুক, আমি 15 দিন 1 মাসের মধ্যে পুরো ইউক্রেন দখল করে, তার জন্য কোনো ব্যাপার না, বা 1 ঘন্টার মধ্যে আমি পুরো ইউক্রেনের সাই বানায় ফেলবো, তাও কোনো ব্যাপার না। কিন্তু সে যুদ্ধটা টিকিয়ে রাখছে আমেরিকা এবং ইউরোপকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য, যা আরো 1 বছর আগে হয়ে গেছে। এই যুদ্ধ চালানোর জন্য রাশিয়ার যদি খরচ হয়, আমি একজাক্ট হিসাবটা জানি না, একটা আনুমানিক, যদি প্রতি মাসে $5 বিলিয়ন খরচ হয়, তাহলে এই নেটো বা পশ্চিমাদের খরচ হয় $100 বিলিয়ন বা 50 বিলিয়ন। তো রাশিয়ার যেই টার্গেট নিয়ে মাথায় নিয়ে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, ওইটাই কারণ যে তাদেরকে পঙ্গু করে দেওয়া অর্থনৈতিকভাবে। তারা অলরেডি প্রায় $18 ট্রিলিয়ন মতো সম্পদ তাদের নষ্ট হয়েছে। এই আমেরিকা এবং ইউরোপ, আমেরিকা, কানাডা, ইউরোপ মিলিয়ে, জাপান আছে, দক্ষিণ কোরিয়া আছে, তাইওয়ান আছে এর সাথে। তো পুতিন তো অনেক দূরদর্শী নেতা, আমি তো তার মতো এরকম দূরদর্শী, ট্যালেন্টেড, এত সাহসী আমি পৃথিবীতে তো এখন নাই। খুব কাছের অতীতে এরকম কোন ট্যালেন্টেড, সাহসী এবং দূরদর্শী, দেশপ্রেমিক নেতা আমি দেখিনি, এবং কমিটেড, যেটা জমান দিবে তাকে জমান দিবে। তো সেই জায়গায় এখন ট্রাম্প পারলে পুতিনের পায়ে ধরে তার সাথে মিটিং করার জন্য, এখন বেইজিং এ তারা মিটিং আছে, আন্তর্জাতিক সম্মেলন আছে অ্যাপিকের, সেই সম্মেলনে যেহেতু এটা চায়নায় হচ্ছে, পুতিন সেখানে যাবে। সেখানে পুতিনের সাথে দেখা করার জন্য ট্রাম্প এখন পাগল হয়ে গেছে। গতকালকেও স্টিভ উইটকপ বলেন তার একজন বিশেষ দূত, তাকে পাঠিয়েছে, এর পর্যন্ত 5 বার পাঠিয়েছে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে পুতিনের সাথে হয়েছে। এবং আমি বিশ্বাস করি পুতিন কখনো কোনো জিনিস তার কাজ সে করে যাবে, সে শুনবে, প্রশংসা করবে, হাসবে, খেলবে, যাই বলুক সেই কান দিয়ে ঢুকায়, যেটা প্রয়োজন রাখে, না প্রয়োজন আরেক কান দিয়ে বের করে দেয়। হি সিম্পলি ডাজন্ট কেয়ার। ট্রাম্প এগুলি তার কাছে এগুলি কিছুই না, কারণ জানে যে ট্রাম্প তার একটা পশম শিখতে পারবে না। সে বলে দিয়েছে শেষ যখন হবে, রাশিয়া যদি যুদ্ধ ডিক্লেয়ারই করে, in 15 minutes entire America will be vanished. রাশিয়াও যাবে, তো ওই পর্যায়ে তো আর আমেরিকা যাবে না। আমেরিকা তো জানে তারা শেষ করে দেওয়ার মতো একমাত্র ক্ষমতা রাখে রাশিয়া, তো তার সাথে তো আর বাজাবাজি করতে যাবে না। চাপাবাজি করে, ধমক দিয়ে, এগুলো পুতিনের সাথে করে না, ভালো করেই জানে। সে 2টা সাবমেরিন পাঠিয়েছে, নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়েছে। পুতিন উত্তরে বলছে এগুলি আমেরিকাকে, ইউরোপকে ধসিয়ে দেওয়ার জন্য, এগুলি আমার আগেই ব্যবস্থা নেওয়া আছে, আমার পাঠানোর দরকার নেই। এই হলো পুতিনের স্টাইল। তো এখন তারা সবাই ইয়াতে যাচ্ছে, সেই পুতিন, ট্রাম্প, মোদি, চায়নাতে, চার বিশ্ব শক্তি যাচ্ছে। এখন এই যে মোদির উপরে যে, এটা তো একটা আক্রোশের থেকে এটা হয়েছে, এটা তো
বিজনেস হিসাব নিকাশের যতটা না বিজনেস হিসাব নিকাশ, তার চেয়ে বড় হলো রাজনৈতিক আক্রোশের কারণে। সেই রাজনৈতিক আক্রোশের মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে হাত গুটাতে বলছে, প্রশ্নই আসে না। আমার যেখানে অস্তিত্ব হুমকির সম্মুখীন, আমার নিরাপত্তা যেখানে হুমকির সম্মুখীন, তারা আমার শত্রুদেরকে নিয়ে দিনের আসা যাওয়া। আজকে আইএস বাংলাদেশে ফ্রি অ্যাক্সেস, সকালে আসে বিকালে যায়, রাত্রে আসে সকালে যায়, সন্ধ্যায় আসে সকালে যায়। তারা এখন বাংলাদেশকে তাদের আরেকটা প্রভিন্সের মতো মনে করে পাকিস্তানিরা। সেইভাবে বাংলাদেশকে পরিকল্পনা করতেছে, সেইভাবে বাংলাদেশকে তারা ছক দিতেছে কিভাবে ইন্ডিয়াকে তারা সাইজ করবে, ডিস্টার্ব করবে। তো ইন্ডিয়া কেন সেটা মেনে নিবে? সো ইন্ডিয়ার আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সমস্ত রাজনৈতিক দল, যে আরো 50% ধরে 100% ট্যাক্স দিল মোদি যেন আপোষ না করে। এটা হলো ভারতের কথা। ভারত মিন্স অল পার্টি। আজকে যদি ভারতের পত্রপত্রিকা দেখেন, আজকে যদি ভারতের সোশ্যাল মিডিয়া দেখেন, দ্বিতীয় কথা কেউ বলে না, এক কথা, ফেস আমেরিকা। শেষ কথা হচ্ছে, আমেরিকা নিয়ে একটা কথা আমার মাথায় আসছে। সেটা হচ্ছে, এটা যেমন আগে ছিল আমেরিকার যার বন্ধু তার আর শত্রু দরকার নাই, আমি এটাকে এইভাবে ইন্টারপ্রেট করতে চাই যে being an enemy of America is dangerous, but being a friend of America is suicidal. মানে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া হলো আত্মঘাতী। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।